নমস্কার, আমি শর্মিষ্ঠা। গল্প বলি শুনোতে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের নিবেদন প্রেমেন্দ্র মিত্রর গল্প মহানগর। আমার সঙ্গে চলো মহানগরে, যে মহানগর ছড়িয়ে আছে আকাশের তলায় পৃথিবীর ক্ষতের মতো, আবার যে মহানগর উঠেছে মিনারে আর চূড়ায় আর অপ্রভেদী প্রাসাদ শিখরে তারাদের দিকে, প্রার্থনার মতো মানবাত্মার। আমার সঙ্গে এসো মহানগরের পথে, যে পথ জটিল দুর্বল মানুষের জীবনধারার মতো, যে পথ অন্ধকার মানুষের মনের অরণ্যের মতো, আর যে পথ প্রশস্ত আলোকোজ্জ্বল মানুষের বুদ্ধি, মানুষের অদম্য উৎসাহের মতো। এ মহানগরের সঙ্গীত রচনা করা উচিত, ভয়াবহ বিস্ময়কর সঙ্গীত। তার পটভূমিতে যন্ত্রের নির্ঘোষ, ঊর্ধ্বমুখ কলের শঙ্খনাদ, সমস্ত পথের সমস্ত চাকার ঘর ঘর শিকলের ঝনৎকার, ধাতুর সঙ্গে ধাতুর সংঘর্ষের আর্তনাদ। শব্দেরই পটভূমির ওপর দিয়ে চলেছে পিশরপিল সুরের পথ। প্রিয়ার মতো যে নদী শুয়ে আছে মহানগরের কোলে, তার জলের ঢেউয়ের সুর, আর নগরের ছায়াবিধির ওপর দিয়ে যে হাওয়া বয় তার। নির্জন ঘরে প্রেমিকেরা অর্ধস্ফুট যে কথা বলে তারও। সে সঙ্গীতের মাঝে থাকবে উত্তেজিত জনতার সম্মিলিত পদধ্বনি, শব্দের বন্যার মতো, আর থাকবে ক্লান্ত পথিকের পথের উপর দিয়ে পা টেনে নিয়ে যাওয়ার আওয়াজ। মধ্যরাত্রে যে পথিক চলেছে অনির্দিষ্ট আশ্রয়ের খোঁজে। কঠিন ধাতু আর ইটের ফ্রেমে লক্ষ্য জীবনের সূত্র নিয়ে মহানগর বুনছে এক বিশাল সূচি চিত্র, যেখানে খেয়ে যাচ্ছে নিশ্চিহ্ন হয়ে হারিয়ে, উঠছে জড়িয়ে নতুন সুতোর সঙ্গে অকস্মাৎ, সহসা যাচ্ছে ছিঁড়ে। সে বিশাল দুর্বোধ চিত্রের অনুবাদ থাকবে সে সঙ্গীতে। এ সঙ্গীত রচনা করার শক্তি আমার নেই। আমি শুধু মহানগরের একটুখানি গল্প বলতে পারি, মহানগরের মহাকাব্যের একটুখানি ভগ্নাংশ, তার কাহিনীর সমুদ্রের দু একটি ঢেউ। মহাসঙ্গীতের স্বাদ তাতে মিলবে না, তৃষ্ণা তাতে মিটবার নয়, জানি আমি। সংকুচিত আড়ষ্টভাবে নদীর যে শাখাটি ঢুকেছে নগরের ভেতর, তারই অগভীর জলের মন্থর স্রোতে ভেসে আমরা গিয়ে উঠব নড়ালের পোলের তলায় ফুটন্ত কদম গাছের নিশান দেওয়া সেই পুরনো পোনা ঘাটে। আমরা পেরিয়ে যাব পুরনো সব ভাঙা ঘাট, পেরিয়ে যাব ন্যাড়া শিবের মন্দির, পেরিয়ে যাব ইট খোলা চালের আড়ত আর পাঁজা করা টালি আর ইট আর সুরকি বালির গাদা। আমরা চলেছি পোনার নৌকায়। আমাদের নৌকার খোলে টইটম্বুর জল, আর তাতে কিলবিল করছে মাছের ছানা। সে পোনার চারা বিক্রি হবে কুনকে হিসেবে পোনা ঘাটে। আষাঢ় মাসের ভোরবেলা, বৃষ্টি নেই, কিন্তু আকাশ মেঘে ঢাকা। সূর্য হয়তো উঠেছে পূবের বাঁকা নগর শিখর রেখার পেছনে। আমরা পেয়েছি মাত্র মেঘ থেকে ছোঁয়ানো স্তিমিত একটু আলো। সে আলোয় এদিকের দরিদ্র শহরতলিকে আরও যেন জীর্ণ দেখাচ্ছে। ভাঙা ঘাটে এখনো স্নানে বড় কেউ আসেনি। গোলাগুলি ফাঁকা, ধানের আড়তের ধারে শূন্য সব শালতি বাঁধা, সব খাখা করছে। জোয়ারের টানে ভেসে চলেছে নৌকা। মাঝিরা বড় নদীতে বরাবর এসেছিল দাঁড় টেনে। এখন তারা ছুঁয়ের ভেতর একটু ঘুমিয়ে নিচ্ছে। শুধু হালে বসে আছে মুকুন্দ, আর তার কাছে কখন থেকে চুপটি করে গিয়ে বসে আছে রতন তা কেউ জানে না। সেই বুঝি রাত না পোহাতেই। নৌকো তখন মাঝ নদীতে, বাদলা রাতে আকাশে নেই তারা। রতনের মনে হয়েছে সব তারা যেন নেমেছে জলের ওপর। নদী তখন মহানগরের নাগাল পেয়েছে। দুধারে জাহাজ আর স্টিমার, গাধা বোট আর বড় বড় কারখানার সব জেটি। অন্ধকারে তাদের রূপ দেখা যায় না,
দেখা যায় শুধু গায়ে আলোর ফোঁটা, অগুন্তি ফোঁটা, কালো জলের এপার থেকে ওপারে। মেঘলা আকাশ ছেড়ে তারারাই তো নেমে এসেছে নদীর ওপর। রতন ভয়ে ভয়ে এসে বসেছে হালের কাছে। কি জানে বাবা বকবে কিনা, হয়তো ধমকে আবার পাঠিয়ে দেবে ছইয়ের ভেতর। কিন্তু সে কি থাকতে পারে এমন সময় ছইয়ের ভেতরে? নৌকা যখন পেয়েছে মহানগরের নাগাল, আকাশের তারা যখন জলের ওপর নেমেছে, তার যে কত দিনের স্বাদ, কত দিনের স্বপ্ন। রতন দুচোখ দিয়ে পান করছে আলো ছিটানো ওই নগরের অন্ধকার, আর নিঃশ্বাস ফেলছে সাবধানে, পাছে বাবা টের পায়, পাছে তাকে ধমকে পাঠিয়ে দেয় ভেতরে। কিছুই তো বিশ্বাস নেই, বাবা তো তাকে আনতেই চায়নি বাড়ি থেকে। ছেলে মানুষ আবার শহরে যায় নাকি? আর নৌকায় এতখানি পথ যাওয়া কি সোজা কথা? কি করবে সে সেখানে গিয়ে? কত কাকুতি মিনতি করে কেঁদে কেটে বাবাকে রতন শেষ পর্যন্ত নিমরাজি করিয়েছে। তবু নৌকায় তুলে বাবা তাকে শাসিয়ে দিয়েছে, খবরদার, পথে দুষ্টুমি করলে আর রক্ষা থাকবে না। না, দুষ্টুমি সে করবে না, কাউকে বিরক্তও নয়। তাকে যা বলা হবে তাই করতে সে রাজি। সে শুধু একবার শহর দেখতে চায়, রূপকথার গল্পের চেয়ে অদ্ভুত সেই শহর। কিন্তু শুধু তাই জন্যে কি শহরে আসবার এই ব্যাকুলতা রতনের? আচ্ছা, সে কথা বরং এখন থাক। কিন্তু রতনকে কেউ লক্ষ্য করে না, কিংবা লক্ষ্য করলেও কেয়ার করে না। রতন বসে আছে নিঃসারে, শুধু সমস্ত দেহের রেখায় ফুটে উঠেছে তার ব্যগ্রতার প্রখরতা। ধীরে ধীরে অন্ধকার এলো ফিকে হয়ে, এবার নদী রূপে রেখায় স্পষ্ট হয়ে উঠেছে। প্রথম ছিল চারিধারে আবছা কুয়াশা, প্রকৃতির পটের উপর যেন রঙের এলোমেলো ছোঁয়া, কোথাও একটু ঘন, কোথাও হালকা। সে রঙের ছোপ তখনও নির্দিষ্ট রূপ নেয়নি। নিহারিকার মতো আকারহীন সেই অস্পষ্ট ধোঁয়াটে তরুলতা থেকে রতনের চোখের ওপর কে যেন এইমাত্র নতুন এক পৃথিবী সৃষ্টি করে তুলেছে। আকাশের গায়ে কালো খানিকটা তুলির পোঁচ দেখতে দেখতে হয়ে উঠল প্রকাণ্ড একটা জাহাজ। তার জটিল মাস্তুলগুলি উঠেছে ছোটখাটো অরণ্যের মতো মেঘলা আকাশে। তার নোঙরের শেতল নেমেছে অতিকায় অজগরের মতো জলের ভেতর। রতনদের নৌকা যে দানবের ভ্রুকুটির তলা দিয়ে ভয়ে ভয়ে পার হয়ে যায় ছোট্ট শোলার খেলনার মতো। জলের আরেক ধারে বিছানো ছিল খানিকটা তরল গাঢ় রঙের কুয়াশা। সে কুয়াশা জমাট বেঁধে হয়ে গেল অনেকগুলো গাধা বুটের জটলা। একটি জেটির চারধারে তারা ভিড় করে আছে। দূর থেকে মনে হয় ওরা যেন কোনো বিশাল জলচরের শাবক, মায়ের কোল ঘেঁষে তাল পাকিয়ে ঘুমিয়ে আছে। নদীর ওপরকার পর্দা আরও গেল সরে। কলকারখানার বিশাল সব দেহ জেগে উঠল নদীর দুপারে। জলের ওপর তাদের লৌহ বাহু তারা বাড়িয়ে দিয়েছে। বাঁধানো পাড় থেকে বড় বড় ক্রেন উঠছে গলা বাড়িয়ে। দুই তীরে সওদাগরি জাহাজের আশেপাশে জেলে ডিঙি আর খেয়া নৌকো, স্টিমার আর লঞ্চ ভিড় করে আছে। এই মহানগর। ভয়ে বিস্ময়ে ব্যাকুলতায় অভিভূত হয়ে রতন এই প্রথম তার রূপ দেখলে। তারপর তাদের নৌকা মাক নিয়ে ঢুকেছে এই শাখার ভেতরে, চলেছে পুরনো শহরতলির ভেতর দিয়ে। বড় নদীতে মহানগরের রূপ দেখে রতন সত্যি ভয় পেয়েছিল, হতাশ হয়েছিল আরো বেশি। কিন্তু এই পুরনো জীর্ণ শহরগুলো দেখে তার যেন একটু আশা হয়। কেন আশা হয়? আচ্ছা, সে কথা বরং এখন থাক। নদীর আরেকটা বাঁক ঘুরেই দেখা যায় নড়ালের পোল। আগে থাকতেই পোনার সব নৌকো এসে উঠেছে পোনা ঘাটে। মুকুন্দ হাঁক দিয়ে এবার সবাইকে তোলে। লক্ষণ তার কুনকে ঠিক করে, মাঝিরা গা মোড়া দিয়ে ওঠে। আর রতন, সে উত্তেজনায় উদ্গ্রীব হয়ে বসে থাকে। তার চাপা দুটো পাতলা ঠোঁটের নিচে কি সংকল্প আছে জানে কি কেউ? বড় বড় দুটি চোখে তার কিসের ব্যগ্রতা? শুধু শহর দেখার কৌতূহল তো এ নয়। কিন্তু সে কথা বরং এখন থাক। পোনাঘাটে নৌকা লাগে, পোনাঘাটার জায়গা কোথায় দাঁড়াবার? এরই মধ্যে মাটির হাঁড়ি দুধারে ঝুলিয়ে ভারীরা এসেছে দূর দূরান্তর থেকে পোনার চারা নিয়ে যেতে।
তাদের ভিড়ের ভিতর পাড়ের কাদার উপর কারা দোকান পেতে বসেছে পান বিড়ি আর তেলে ভাজা খাবারের। সরকারি লোকেরা ঘুরে বেড়াচ্ছে পাওনা আদায় করতে, দালালেরা ঘুরছে হাঁক ডাক করে। পারে আর জায়গা নেই, তবু মুকুন্দ দাসের খাস নৌকার একটু নোঙর ফেলবার ঠাঁই মেলে। মুকুন্দ তো আর যে সে লোক নয়, বর্ষার কটা মাসে তার গোটা 6 পোনার নৌকা আনাগোনা করে এই পথে। মাঝিরা এর মধ্যেই নৌকার খোল থেকে জল ছেঁচে একটু আধটু ফেলতে শুরু করেছে। লক্ষণ কুনকে পরক করছে, মাছ মেপে দেবার সময় খানিকটা জল রেখে হাত সাফাই করতে সে ওস্তাদ। মুকুন্দ দাস নৌকা থেকে জলে নেমে ডাঙায় ওঠে, পেছন দিকে হঠাৎ চোখ পড়ায় ধমক দিয়ে বলে, তুই নামলি যে বড়। রতন বাবার দিকে কাতর ভাবে তাকায়। মুকুন্দ একটু নরম হয়ে বলে, আচ্ছা কোথাও যাসনি যেন, ওই কদম গাছের তলায় দাঁড়াগে যা। রতন তাই করে। কদম গাছ থেকে অসংখ্য ফোঁটা ফুল ঝরে পড়েছে মাটিতে। কাদায় মানুষের পায়ের চাপে রেণুগুলো থেঁতলে নোংরা হয়ে গেছে। পুনার চারার হাটে কদম ফুলের কদর নেই, কিন্তু রতন তো আর কদম তলায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে না। এখানে থাকবার জন্য কাকুতি মিনতি করে তো সে শহরে আসেনি, সারা পথ সে মনের কথা চেপেই এসেছে। মুখ ফুটে একবার লক্ষণকে গোপনে গোপনে জিজ্ঞেস করেছিল, হ্যাঁ কাকা, পুনাঘাটের কাছেই বুঝি উল্টি ডিঙি না? লক্ষণ বাঁকা হেসে বলছে, দূর পাগলা, উল্টো ডিঙি সে কি কথা, সে হলো কত দূর। তারপর অবাক হয়ে জিজ্ঞেস করছে, কেন রে, হঠাৎ উল্টো ডিঙির খোঁজ কেন? উল্টো ডিঙি তুই শুনলি কোথা? কিন্তু রতন তারপর একেবারে চুপ, আর তার পেটের কথা বার করে কার সাধ্য। কদমতলায় দাঁড়িয়ে উৎসুকভাবে রতন চারদিকে তাকায়। তার বাবা কাজে ব্যস্ত, রতনের দিকে তাকাবার এখন তার সময় নেই। সুবিধা বুঝে কপা কপা করে রতন একসময় বেরিয়ে পড়ে রাস্তায়। কাউকে এখানে কিচ্ছু জিজ্ঞাসা করতে তার সাহস হয় না। একটা দিক খেয়াল মতো ধরে সে গিয়ে যায়। মহানগরের বিশাল অরণ্যে কত মানুষ কত কিছুর খোঁজে আসে, কেউ অর্থ, কেউ যশ, কেউ উত্তেজনা, কেউ বা বিস্মৃতি। মৃত্তিকার স্নেহের মতো শ্যামল একটি অসহায় ছেলে সেখানে এসেছে কিসের খোঁজে? এই অরণ্যে নিজের আকাঙ্ক্ষিতকে সে খুঁজে পাবার আশা রাখে, তার দুঃসাহস তো কম নয়। অনেক দূর গিয়ে রতন সাহস করে একজনকে পথ জিজ্ঞাসা করে। লোকটি অবাক হয়ে তার দিকে তাকায়, বলে, তো উল্টো দিকে এসেছো ভাই, উল্টো ডিঙি তো এদিকে নয় ওদিকে, আর সে তো অনেক দূর। অনেক দূর? তা হোক, অনেক দূরকে রতন ভয় করে না। রতন অন্যদিকে ফেরে। লোকটি কি ভেবে তাকে জিজ্ঞেস করে, তুমি একলা যাচ্ছ অত দূর, তোমার সঙ্গে কেউ নেই? রতন সংকুচিত ভাবে বলে, না। লোকটার কি মনে হয় একটু শক্ত হয়ে জিজ্ঞাসা করে, বাড়ি থেকে পালিয়ে যাচ্ছ না তো? তো উল্টো ডিঙিতে যাচ্ছ কার কাছে? রতন ভয় ভয় বলে ফেলে, সেখানে আমার দিদি থাকে। তারপর সেখান থেকে চলে যায়। লোকটা যদি আরো কিছু জিজ্ঞাসা করে, যদি ধরে নিয়ে যায় তার বাবার কাছে, তাহলে এবার বলি, রতন এসেছে দিদিকে খুঁজতে। যেখানে মানুষ নিজের আত্মাকে হারিয়ে খুঁজে পায় না, সেই মহানগর থেকে রতন তার দিদিকে খুঁজে বার করবে। শহর মানে দিদি। বাড়িতে থাকতে সে ভেবেছে শহরে গেলেই বুঝি দিদিকে পাওয়া যায়। মহানগরের বিরাট রূপ তার সে ধারণাকে উপহাস করেছে, কিন্তু তবু সে হতাশ হয়নি। দিদিকে খুঁজে সে পাবেই। শিশু হৃদয়ের বিশ্বাসের কি সীমা আছে? কিন্তু দিদিকে খোঁজার কথা তো কাউকে বলতে নেই। দিদির নাম করাও যে বাড়িতে মানা, তা কি সে জানে না? কেন যে মানা তা অবশ্য সে বুঝতে পারে না, কিন্তু অনুচ্চারিত কোনো নিষেধ তার শিশু মনের ব্যাকুলতাকে মুখ করে রেখে দেয়। তাই সে সারা পথ এসেছে মনের কথা মনে চেপে। তাই সে একাই বেরিয়েছে দিদির সন্ধানে। দিদিকে যে তার খুঁজে বার করতেই হবে। দিদি না হলে যে তার কিছুই ভালো লাগে না। ছেলেবেলা থেকে তো মাকে দেখেনি, জেনেছে শুধু দিদিকে। দিদি তার মা, দিদি তার খেলার সাথী। বিয়ে হয়ে দিদি গিয়েছিল শ্বশুর বাড়ি, তবুও তাদের ছাড়াছাড়ি হয়নি। কাছাকাছি দুটি গা। রতন নিজেই যখন তখন পালিয়ে গিয়ে হাজির হয়েছে দিদির কাছে। তারপর দিদির কাছ থেকে তাকে নিয়ে আসা সোজা ব্যাপার নয়।
দিদি যেখানে থাকতে পারে দিনের পর দিন, সেখানে তার বেশি দিন থাকা কেন যে দোষের, তা সে কেমন করে বুঝবে? তারপর যে কি হলো কে জানে। একদিন তাদের বাড়িতে বিষম গন্ডগোল। দিদির শ্বশুর বাড়ি থেকে লোক এসেছে ভিড় করে, গায়ের লোক এসেছে ভিড় করে, থানা থেকে চৌকিদার পর্যন্ত এসেছে। ছেলে মানুষ বলে কেউ কাছে ঘেঁষতে দেয় না তাকে। তবু সে শুনেছে দিদিকে কারা নাকি ধরে নিয়ে গেছে। শুনে সে অবাক হয়ে গেছে। গেলই বা দিদিকে ধরে নিয়ে, তাকে আবার কেড়ে আনলেই তো হয়। কেন যে কেউ যাচ্ছে না তাই ভেবে ভারী রাগ হয়েছে তার। তারপর সে আরো অনেক কিছু শুনেছে। শিশুর মন অনেক বেশি সজাগ। দিদিকে কোথায় ধরে নিয়ে গেছে কেউ নাকি জানে না। এইবার সে কেঁদেছে। কে জানে কারা নিয়ে গেছে দিদিকে ধরে। তারা হয়তো দিদিকে মারছে, হয়তো খেতে দিচ্ছে না, দিদি হয়তো রতনকে দেখবার জন্য কাঁদছে। এ কথা ভেবে তার যেন আরো কান্না পায়। বাবা তাকে আদর করেছেন কান্না দেখে, মাথায় হাত বুলিয়ে বলেছেন, কাঁদো কেন বাবা? চুপি চুপি রতন বলেছে, দিদি যে আসছে না বাবা। মুকুন্দ শিশুর সজাগ মনের রহস্য না জেনে বলেছে, আসবে বই কি বাবা, শ্বশুর বাড়ি থেকে কি রোজ রোজ আসতে আছে? রতন আর কিছু বলেনি, কিন্তু বাবা তার কাছে কেন লুকোতে চান বুঝতে না পেরে তার অত্যন্ত ভয় হয়েছে। তারপর একদিন সে শুনেছে যে দিদিকে নাকি পাওয়া গেছে। দারোগা সাহেব পুলিশ নিয়ে গিয়ে তাকে নাকি কোন দূর দেশ থেকে খুঁজে বার করেছেন। দিদিকে খুঁজে পাওয়া গেছে। রতনের আনন্দ আর ধরে না। দিদি এতদিন বাদে আসছে তাহলে, কিন্তু কোথায় দিদি? একদিন দুদিন ব্যাকুল ভাবে রতন অপেক্ষা করে, কিন্তু দিদি আসে না। দিদিকে ফিরে পাওয়া গেছে, তবু কেন দিদি আসে না? রতন বুঝতে পারে না। দিদির ওপর তার ভারী রাগ হয়। কতদিন রতন তাকে দেখেনি। তাকে তার মনে নেই? দিদি নিজে চলে আসতে পারে না? আর বাবাই বা কেমন, দিদিকে নিয়ে আসছে না কেন? রতনের সকলের ওপর অভিমান হয়। হয়তো দিদি চুপি চুপি শ্বশুর বাড়ি গেছে ভেবে একদিন সকালে রতন সেখানে গিয়ে হাজির হয়। কিন্তু না, সেখানে তো দিদি নেই। সেখানে কেউ তার সঙ্গে ভালো করে কথা পর্যন্ত কয় না। দাদাবাবু তাকে দেখতে পেয়েও দূর থেকে না ডেকে চলে যান। মুখখানি কাঁদো কাঁদো করে রতন সেদিন বাড়ি ফিরে আসে। ফিরে এসে বাবার কাছে কেঁদে সে আবদার করে, দিদিকে আনছো না কেন বাবা? সেই দিন মুকুন্দ তাকে ধমকে দিয়েছে। তারপর থেকে দিদি আর আসেনি। দিদি নাকি আর আসবে না। কিন্তু রতন মনে মনে জানে তাকে কেউ ডাকতে যায়নি বলেই অভিমান করে দিদি আসেনি। রতন যে জানে না দিদি কোথায় থাকে, না হলে তো সে নিজেই গিয়ে দিদিকে ডেকে আনতো। কিন্তু কেমন করে সে জানবে দিদি কোথায় আছে? কেউ যে তাকে দিদির কথা বলে না। দিদির কথাই নাকি বলতে নেই। রাত্রে সে চুপি চুপি শুধু দিদির জন্য কাঁদে। দিদি কেমন করে তাকে ভুলে আছে ভেবে তার সঙ্গে মনে মনে ঝগড়া করে। কিন্তু দিদি কোথায় থাকে সে জানে না। কিন্তু শিশুর মন আমরা যা মনে করি তার চেয়ে অনেক বেশি সজাগ। শিশু অনেক কিছু শুনতে পায়, অনেক কিছু বোঝে। কোথা থেকে সে শুনেছে কে জানে যে দিদি থাকে শহরে। রূপকথার চেয়ে অদ্ভুত সেই শহর। কোথা থেকে কার মুখে শুনেছে উল্টোডিঙির নাম। বাতাসে কথা ভেসে ভেসে আসে। বিনিত্র ভালোবাসা কান পেতে থাকে, শুনতে পায়। তাই সে কাকুতি মিনতি করে চলে এসেছে মহানগরে। তাই সে চলেছে সন্ধানে। দিদিকে সে খুঁজে বার করবে। সে জানে দিদির সামনে একবার গিয়ে দাঁড়ালে দিদি আর না এসে কিছুতেই পারবে না। এমনই গভীর তার বিশ্বাস। রতনকে আমরা এখানে ছেড়ে দিতে পারি। মহানগরে অনেকেই আসে, অনেক কিছু খোঁজে। কেউ অর্থ, কেউ যশ, কেউ উত্তেজনা, কেউ বিস্মৃতি, কেউ বা আরো বড় কিছু। সবাই কি আর সব পায়? পথের অরণ্যে তারা হারিয়ে যায়। মহানগর তাদের চিহ্ন মুছে দেয়। রতনও তেমনই হারিয়ে যাবে ভেবে আমরা ছেড়ে দিতে পারি, কিন্তু তা যাবে না। পৃথিবীতে কি সম্ভব, কি অসম্ভব, কে বলতে পারে? রতন সত্যি দিদির খোঁজ পায়। দুপুর তখন গড়িয়ে গেছে বিকেলের দিকে।
আষাঢ় মাসের আকাশ মেঘে ঢাকা বলে বেলা বোঝা যায় না। ক্লান্ত পদে শুকনো কাতর মুখে একটি ছেলে গিয়ে দাঁড়ায় খোলায় ছাওয়া একটা মেটে বাড়ির দরজায়। একটি মেয়ে তাকে রাস্তা থেকে এনেছে সঙ্গে করে। রতন অনেক পথ ঘুরেছে, অনেককে জিজ্ঞাসা করেছে পথ, শেষে সেই সন্ধান পেয়েছে। ভালোবাসা কি না পারে। খানিক আগে হয়রান হয়ে খোঁজ করতে করতে রতন দূরে একটি মেয়েকে দেখতে পায়। উৎসাহ করে সে চিৎকার করে ডাকে, দিদি। মেয়েটি ফিরে দাঁড়াতেই রতন হতাশ হয়ে যায়। তার দিদি তো অমন নয়। কুণ্ঠিতভাবে সে অন্যদিকে চলে যাবার চেষ্টা করে। মেয়েটি তাকে ডেকে বলে, শোনো। কাছে গেলে তার ক্লান্ত শুকনো মুখের দিকে চেয়ে জিজ্ঞাসা করে, কাকে খুঁজছো ভাই? রতন লজ্জিতভাবে তার দিদির নাম বলে। মেয়েটি হেসে বলে, তোমার দিদির বাড়ি বুঝি চেনো না? চলো, আমি দেখিয়ে দিচ্ছি। মেয়েটি বাড়ির দরজায় দাঁড়িয়ে এখন মেয়েটি ডাকে, ও চপলা, তোকে খুঁজতে কে এসেছে দেখে যা। ভেতর থেকে চপলাই বুঝি রুক্ষ স্বরে বলে, কে আবার এলো এখন? দেখে যা না একবার। চপলা দরজার কাছে এসে থমকে দাঁড়ায়। রতনের মুখেও কথা ফোটে না। দিদিকে চিনতেই তার কষ্ট হয়। দিদি যেন কেমন হয়ে গেছে। দুজনেই খানিকক্ষণ নিষ্পন্দ হয়ে দাঁড়িয়ে থাকে। যে মেয়েটি রতনকে সঙ্গে করে এনেছে সে বলে, তোর নাম করে খুঁজছিল, তাই তোর ভাই ভেবে বাড়ি দেখাতে নিয়ে এলাম। তোর ভাই নয়? উত্তর না দিয়ে চপলা হঠাৎ এসে রতনকে বুকে চেপে ধরে। তারপর এদিকে ওদিকে চেয়ে অবাক হয়ে বলে, তুই একা এসেছিস? রতন দিদির বুকে মুখ লুকিয়ে থাকে, কিছু বলে না। মহানগরের পথে ধুলো, আকাশে ধোঁয়া, বাতাসে বুঝি বিষ। আমাদের আশা এখানে কখনো পূর্ণ হয়, কখনো হয় না। যা খুঁজি তা কখনো মেলে, কখনো মেলে না। তবু বহুদিনের কামনার ফলও কেমন যেন একটু বিস্বাদ লাগে। মহানগর সব কিছুকে দাগি করে দেয়, সার্থকতাকেও দেয় একটু বিষিয়ে। চপলা রতনকে ঘরে নিয়ে যায়। সে ঘর দেখে রতন অবাক। মাটির ঘর এমন সাজানো হতে পারে, এত সুন্দর জিনিস সেখানে থাকতে পারে, রতন তা কি করে জানবে? এত জিনিস দেখে সে অবাক হয়ে বলে, এ সব তোমার দিদি? চপলার অকারণ চোখের জল তখনও শুকোয়নি। একটু হেসে সে বলে, হ্যাঁ ভাই, কিন্তু দিদির ঘর যেমনই হোক তা নিয়ে মেতে থাকলে চলবে না তো। আসল কথা রতন ভুলেনি। সে হঠাৎ বলে, তোমায় বাড়ি যেতে হবে দিদি। চপলা ম্লানভাবে বলে, আচ্ছা যাবো ভাই, এখন তো তুই একটু জিরিয়ে নে। কিন্তু জিরিয়ে নিয়ে যেতে হবে, আমাদের নৌকা কাল সকালেই ছাড়বে কিনা, এসব জিনিস আমরা কেমন করে নেব দিদি? এবার চপলা চুপ করে থাকে। হঠাৎ কেন বলা যায় না, একটু ভীত হয়ে রতন জিজ্ঞেস করে, একটু জিরিয়ে নিয়ে যাবে তো দিদি? দিদির মুখে তবু কথা নেই। দিদি জিনিসপত্র নিয়ে যাবার ভাবনাতেই হয়তো রাজি হচ্ছে না ভেবে রতন তাড়াতাড়ি বলে, এসব জিনিস একটা গরুর গাড়ি ডেকে তুলে নেব, কেমন দিদি? চপলা কাতর মুখে বলে ফেলে, আমার যে যাবার উপায় নেই রে ভাই, যাবার উপায় নেই। রতনের মুখের সব দীপ্তি হঠাৎ নিভে যায়। সঙ্গে সঙ্গে তার মনে পড়ে যায় বাবার রাগ, মনে পড়ে যায় বাড়িতে দিদির নাম পর্যন্ত উচ্চারণ নিষেধ। সত্যই বুঝি দিদির সেখানে যাবার উপায় নেই। বৃথাই এসেছে সে তার দিদিকে খুঁজতে। দিদিকে খুঁজে পেয়েও তার লাভ নেই। তারপর হঠাৎ আবার তার মুখ উজ্জ্বল হয়ে ওঠে, বলে, আমিও তাহলে যাব না দিদি। কোথায় থাকবি? বা তোমার কাছে, বলে রতন হাসে। কিন্তু চপলার মুখ যে আরো ম্লান হয়ে এসেছে তা সে দেখতে পায় না। তারপর খেয়ে দিয়ে সারা বিকাল দুই ভাই বোনের গল্প হয়। কত কথা তাদের আছে বলবার, জিজ্ঞাসা করবার। কিন্তু সন্ধ্যা যত এগিয়ে আসে তত চপলা কেমন অস্থির হয়ে ওঠে। একবার সে বলে, তুই যে চলে এলি একলা, বাবা হয়তো খুব ভাবছে। দিদির প্রতি অবিচারের জন্য বাবার উপর রতনের একটু রাগই হয়েছে। সে তাচ্ছিল্য করে বলে, ভাবুককে। খানিক বাদে চপলা আবার বলে, এখান থেকে নড়ালের পোল অনেকখানি পথ না রতন? রতন এ পথ পার হয়ে তো এসেছে। গর্ব ভরে বলে, ওরে বাবা, সে বলে কোথায়?
পয়সা নিয়ে তুই ট্রামে করে না হয় বাসে যেতে পারিস না? বাহ, আমি কি যাচ্ছি নাকি? দিদির মুখের দিকে তাকিয়ে এসে থমকে যায়। দিদির চোখে জল। মাথা নিচু করে চপলা ধরা গলায় বলে, এখানে যে তোমায় থাকতে নেই ভাই। রতন কিছুই বুঝতে পারে না। এবার তার অত্যন্ত অভিমান হয়। দিদি সেখানেও যেতে পারবে না, আবার এখানেও বলবে তাকে থাকতে নেই। আচ্ছা, সে না হয় চলেই যাবে, কখনো কখনো আর সে দিদির নাম করবে না বাবার মতো। ধীরে ধীরে সে বলে, আচ্ছা আমি যাব। মেঘলা আকাশে একটু আগে থাকতেই আলো এসেছে ম্লান হয়ে। চপলা উঠে তার আলমারি থেকে 4টে টাকা বার করে রতনের হাতে গুঁজে দিয়ে বলে, তুই খাবার খাস। 4 টাকায় অনেক অনেক পয়সা। তবু আপত্তি করবার কথা রতনের আর মনে নেই। দিদি যে এখনই তাকে চলে যেতে বলেছে তা বুঝে সে যেন বিমূঢ় হয়ে গেছে। তার সমস্ত বুক গেছে ভেঙে। রতন আর ঘরে দাঁড়ায় না, আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসে। দিদির মুখের দিকেও আর না চেয়ে গলি দিয়ে সে সোজা বড় রাস্তার দিকে এগিয়ে যায়। মুখের দিকে চাইলেও হয়তো দিদির অবিশ্রান্ত চোখের জলের মানে সে বুঝতে পারত না। চপলা পেছন থেকে ধরা গলায় বলে, বাসে করে যাস রতন, হেঁটে যাসনি। রতন সে কথা শুনতে পায় কিনা কে জানে, কিন্তু বড় রাস্তার কাছ থেকে হঠাৎ আবার সে ফিরে আসে। তার মুখ আবার গেছে বদলে। এইটুকু পথ যেতে কি সে ভেবেছে কে জানে। চপলা তখনও দরজায় দাঁড়িয়ে আছে। রতন তার কাছে এসে হঠাৎ বলে, বড় হয়ে আমি তোমায় নিয়ে যাব দিদি, কারোর কথা শুনবো না। বলেই সে আবার সোজা এগিয়ে যায়। তার মুখে আর নেই বেদনার ছায়া। তার চলার ভঙ্গি পর্যন্ত সবল। এতটুকু ক্লান্তি যেন তার আর নেই। দেখতে দেখতে গলির মোড়ে সে অদৃশ্য হয়ে যায়। মহানগরের ওপর সন্ধ্যা নামে বিস্মৃতির মতো গাঢ়। শুনছিলেন প্রেমেন্দ্র মিত্রর গল্প মহানগর। আবার ফিরব নতুন গল্প নিয়ে। সঙ্গে থাকুন। নমস্কার।